ইরান ইঙ্গিত দিয়েছে পরবর্তী হামলায় এমন কিছু ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হবে যা আগে কখনো যুদ্ধক্ষেত্রে দেখা যায়নি। খোরামশার 4 মিসাইল এবং খেইবার মিসাইল দিয়ে ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। প্রশ্ন উঠছে, এটা কি ইরানের ক্ষেপণাস্ত্র যুদ্ধের শুরু দিয়ে? এই হামলাগুলো কি শুধু ট্রেলার মাত্র? ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তুতে কি এখন ইরান তার পুরো ক্ষেপণাস্ত্র ভান্ডার ব্যবহার করতে যাচ্ছে? গাদের 380 মিসাইল ভারত মহাসাগরে একটি মার্কিন ডিস্ট্রয়ার ও একটি ট্যাঙ্কার জাহাজকে লক্ষ্য করে আঘাত হানার পর প্রশ্ন উঠেছে, ইরানি ক্ষেপণাস্ত্র কি এবার সমুদ্রকেও নতুন যুদ্ধক্ষেত্রে পরিণত করবে? ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC ইসরায়েলের উদ্দেশ্যে কঠোর সতর্কবার্তা দিয়েছে। মার্চ 6 তারিখে বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়, IRGCর এক মুখপাত্র জানিয়েছেন, দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য ইরান পুরোপুরি প্রস্তুত। তিনি বলেন, ইরান যাকে আগ্রাসী রাষ্ট্র বলছে তাকে শাস্তি দিতেই এই প্রস্তুতি। তিনি আরো বলেন, ইরান এমন এক নতুন প্রজন্মের কৌশলগত অস্ত্র মোতায়েন করতে যাচ্ছে যা এখন পর্যন্ত কোনো যুদ্ধক্ষেত্রে দেখা যায়নি। ওই জেনারেল জোর দিয়ে বলেন, চলমান সংঘাতে এখন পর্যন্ত ইরান তার প্রকৃত সামরিক শক্তির মাত্র একটি অংশ ব্যবহার করেছে। IRGCর ওই মুখপাত্র ঘোষণা দেন, ইরানের নতুন উদ্যোগ ও নতুন অস্ত্র খুব শিগগিরই সামনে আসবে। তিনি ইঙ্গিত দেন, পরিস্থিতি আরো উত্তেজনাপূর্ণ হয়ে উঠতে পারে। তিনি আরো বলেন, সামনে প্রতিটি নতুন সামরিক অভিযানে শত্রুপক্ষকে কঠিন আঘাতের জন্য প্রস্তুত থাকতে হবে, কারণ ইরানের অভিযান চলতেই থাকবে। এই সতর্কবার্তার কিছু সময় পরেই ইরান তেল আবিবকে লক্ষ্য করে একটি খাইবার শ্রেণীর ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়। ইরানি গণমাধ্যম বলেছে, এই হামলায় ক্ষেপণাস্ত্রটির লক্ষ্য ভেদ ক্ষমতা অত্যন্ত নিখুঁত ছিল। 5 মার্চ IRGC জানায়, ভোরবেলায় চালানো একই যোগে হামলায় তারা খোরামশার 4 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে তেল আবিবের কেন্দ্রস্থলে আঘাত এনেছে। একই বিবৃতিতে বলা হয়, ওই হামলায় ইসরায়েলের বেন গুরিয়ন এয়ারপোর্ট এবং এর সঙ্গে যুক্ত একটি বিমান ঘাঁটিকেও লক্ষ্য করা হয়েছিল। এদিকে ইরান একটি ভিডিও প্রকাশ করে যেখানে অন্তত একটি খোরামশার 4 ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের দৃশ্য দেখানো হয়েছে বলে দাবি করা হয়। এছাড়া ইরান সেনাবাহিনী দাবি করেছে, তারা 5 মার্চ ইসরায়েলের ভেতরে ড্রোন হামলা চালিয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, সেই ড্রোন হামলায় তেল আবিবের কিছু নির্দিষ্ট লক্ষ্যবস্তু এবং উত্তর ইসরায়েলের ম্যারন রাডার ঘাঁটিতে আঘাত হানা হয়েছে। এই তথ্য পাওয়া যায়নি। এর আগে 4 মার্চ ইরান ঘোষণা দেয়, তারা ভারত মহাসাগরে একটি মার্কিন ডেস্ট্রয়ার জাহাজে হামলা চালিয়েছে। IRGC জানিয়েছে, হামলার সময় ওই ডেস্ট্রয়ারটি একটি মার্কিন ট্যাঙ্কার থেকে জ্বালানি নিচ্ছিল। ঘটনাটি ইরানের দক্ষিণ উপকূল থেকে প্রায় 650 কিলোমিটার দূরে ঘটেছে বলে জানানো হয়। IRGCর বিবৃতিতে বলা হয়েছে, ওই হামলায় মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। মধ্যপ্রাচ্যে মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ইরানের আরও একটি সফল হামলার খবর সামনে এসেছে। জর্ডানের একটি বিমান ঘাঁটিতে ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থার্ড এর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাডার পুরোপুরি বিধ্বস্ত হয়েছে বলে স্যাটেলাইট ছবি বিশ্লেষণে দেখা গেছে। এই রাডারের দাম মার্কিন মুদ্রায় প্রায় $300 মিলিয়ন, অর্থাৎ প্রায় $30 কোটি। মার্কিন সংবাদ মাধ্যম CNN ও ব্লুমবার্গ এর প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। বাণিজ্যিক স্যাটেলাইট থেকে পাওয়া ছবি বিশ্লেষণ করে দেখা গেছে, জর্ডানের মুয়াফাক সালতি বিমান ঘাঁটিতে অবস্থানরত মার্কিন কোম্পানি RTX কর্পোরেশন নির্মিত AN টাইপ 2 রাডারটি আনুষঙ্গিক সরঞ্জাম সহ ধ্বংস হয়ে গেছে। ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক সংঘাত শুরুর দিকেই এই হামলা চালানো হয়। সংবাদ মাধ্যম CNN এবং বিভিন্ন বাণিজ্যিক স্যাটেলাইট সংস্থা এই ধ্বংসযজ্ঞের ছবি প্রকাশ করেছে। পরবর্তীতে একজন মার্কিন কর্মকর্তাও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এই রাডারটি পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যাটারিগুলো পরিচালনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, এই থার্ড রাডারটি ধ্বংস হওয়া যুক্তরাষ্ট্রের জন্য বড় ধরনের কৌশলগত ক্ষতি। ফাউন্ডেশন ফর ডিফেন্স অফ ডেমোক্রেসি এর দেয়া তথ্য মতে, গত 28 ফেব্রুয়ারি এবং 3 মার্চ জর্ডানে ইরান দুটি বড় হামলা চালায়। যদিও দাবি করা হয়েছিল হামলাগুলো প্রতিহত করা হয়েছে, কিন্তু বাস্তবে তাদের হামলায় এই রাডারটি রক্ষা করা সম্ভব হয়নি। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ CSIS এর বিশেষজ্ঞ টম কারাকো জানিয়েছেন, পুরো বিশ্বে যুক্তরাষ্ট্রের মাত্র 8টি থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। একটি পূর্ণাঙ্গ থার্ড সিস্টেমের দাম প্রায় $1 বিলিয়ন। এর মধ্যে শুধু রাডারটির দামই প্রায় $300 মিলিয়ন। 2012 সালের পরিকল্পনা অনুযায়ী এই প্রতিরক্ষা ব্যবস্থা পরিচালনার জন্য আমেরিকার প্রয়োজন ছিল 9টি ব্যাটারি, কিন্তু বাস্তবে 8টি ব্যাটারি দিয়েই কাজ চালানো হচ্ছিল। এখন জর্ডানে থাকা রাডারটি বিধ্বস্ত হওয়ায় এই মুহূর্তে ব্যাকআপ হিসেবে তাদের আর কোনো অতিরিক্ত রাডার নেই। থার্ড কেন এত গুরুত্বপূর্ণ?
থার্ড বা টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স এমন একটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা যা বায়ুমণ্ডলের একেবারে শেষ প্রান্তে থাকা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে পারে। এটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের চেয়েও অনেক বেশি শক্তিশালী এবং নির্ভুল। একটি থার্ড ব্যাটারিতে 90 জন সেনা সদস্য থাকে। এছাড়া এতে থাকে 6টি ট্রাক মাউন্ট করা লঞ্চার এবং 48টি ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র। প্রতিটি ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের দাম প্রায় $13 মিলিয়ন। এই রাডারটি অকেজো হয়ে যাওয়ায় ওই অঞ্চলের আকাশ প্রতিরক্ষার পুরো দায়িত্ব এখন প্যাট্রিয়ট সিস্টেমের উপর পড়বে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, প্যাট্রিয়ট সিস্টেমের জন্য প্রয়োজনীয় প্যাকেট 3 ক্ষেপণাস্ত্রের মজুদ বর্তমানে খুবই কম। এদিকে ইরানের লাগাতার ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার কারণে মধ্যপ্রাচ্যে মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা এখন তীব্র চাপের মুখে রয়েছে। এই সংকট মোকাবিলা করতে এবং দ্রুত অস্ত্র উৎপাদন বাড়ানোর জন্য গত শুক্রবার হোয়াইট হাউসে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন বড় বড় প্রতিরক্ষা ঠিকাদার প্রতিষ্ঠান যেমন লকহিড মার্টিন ও RTX এর সঙ্গে জরুরি বৈঠক করেছে। মার্কিন বিমানবাহী যুদ্ধজাহাজ USS আব্রাহাম লিঙ্কনকে লক্ষ্য করে ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC নৌবাহিনী ড্রোন হামলা চালায়। এই হামলার পর জাহাজটি এবং এর সঙ্গে থাকা ডেস্ট্রয়ারগুলো এলাকা ছেড়ে যায়। তারা এখন পর্যন্ত ওই অঞ্চল থেকে 1000 কিলোমিটারেরও বেশি দূরে সরে গেছে। ইরান একটি হিসাব করা কিন্তু শক্তিশালী হামলা চালায় মার্কিন যুদ্ধজাহাজের ওপর। এই ঘটনাকে ডেনা সংঘাতের বড় মোড় হিসেবে দেখা হচ্ছে। ইরানের যুদ্ধজাহাজ IRIS ডেনার উপর যুক্তরাষ্ট্র হামলা চালানোর পর সমুদ্রে উত্তেজনা দ্রুত বাড়তে থাকে। এর ফলে দুই পক্ষ সরাসরি সংঘর্ষের দিকে এগোতে থাকে। নতুন কিছু ভিডিও সামনে এসেছে। এসব ভিডিও দেখে ধারণা করা হচ্ছে ইরানের কাছে আরো গোপন ক্ষেপণাস্ত্র কর্মসূচি থাকতে পারে, কারণ USS আব্রাহাম লিঙ্কন এর কাছে নৌবাহিনীর পাল্টাপাল্টি হামলার ঘটনা দেখা গেছে। ঠিক সেই সময় জাহাজটি এলাকা ছেড়ে যাওয়ার খবর প্রকাশিত হয়। ইরান একই সঙ্গে দীর্ঘ পাল্লার একটি নতুন উপকূল ভিত্তিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। এর ফলে খোলা সমুদ্রে তাদের আঘাত করার ক্ষমতা আরো বেড়েছে। 6 মার্চ ইরানের নৌবাহিনী প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার বাস্তবায়ন করে। তারা উপকূল থেকে সমুদ্রে লক্ষ্য করে একটি ক্ষেপণাস্ত্র ছোড়ে USS আব্রাহাম লিঙ্কনের দিকে। এই হামলাকে সাম্প্রতিক মার্কিন পদক্ষেপের জবাব হিসেবে দেখা হচ্ছে। এতে ইরান দেখাতে চেয়েছে যে তারা নিজেদের শর্তে পাল্টা জবাব দিতে প্রস্তুত। এই হামলার ঠিক আগে যুক্তরাষ্ট্র ইরানের ফ্রিগেট IRIS ডেনা এ হামলা চালায়। তখন জাহাজটি একটি নৌ মহড়ায় অংশ নিচ্ছিল। এর ফলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা আরো বেড়ে যায়। নৌবাহিনীর ক্যাডেটদের একটি প্রশিক্ষণ মিশন দিয়েই ঘটনাটি শুরু হয়েছিল, কিন্তু যুক্তরাষ্ট্রের হামলার পর এটি জাতীয় শোকের ঘটনায় পরিণত হয়। এই হামলায় IRIS ডেনা দৃশ্যমানভাবে ক্ষতিগ্রস্ত হয়। ইরান এই হামলাকে কাপুরুষোচিত আক্রমণ বলে উল্লেখ করে। তারা দাবি করে এতে নিহত হয়েছেন নৌ শিক্ষার্থীরা। তারা একটি আঞ্চলিক সহযোগিতা ও শান্তির প্রতীক মহড়া দিয়ে ফিরছিলেন। এক আবেগঘন বিবৃতিতে ইরানের সেনাবাহিনী জানায়, নিহত নাবিকদের রক্ত বৃথা যাবে না। তাদের মৃত্যু দেশের প্রতিশোধের সংকল্পকে আরো শক্ত করবে। এর আগে ইরান দাবি করেছিল IRGC নৌবাহিনী ড্রোন ওমান সাগরে অভিযান চালায়। এই অভিযানের লক্ষ্য ছিল USS আব্রাহাম লিঙ্কন। এটি ওই অঞ্চলে মার্কিন নৌ উপস্থিতির বিরুদ্ধে সরাসরি চ্যালেঞ্জ হিসেবে দেখা হয়। ইরানি কর্মকর্তারা বলেন, জাহাজটি ইরানের সামুদ্রিক সীমানা থেকে প্রায় 340 কিলোমিটার দূরে ছিল। তখন ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়ছিল। ড্রোন হামলার পর ইরান দাবি করে ক্যারিয়ার গ্রুপ 1000 কিলোমিটারের বেশি দূরে সরে গেছে। তারা এটিকে একটি কৌশলগত সাফল্য বলে। 1 মার্চ ইরান একই জাহাজকে লক্ষ্য করে 4টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে বলে খবর আসে। আরেকটি হামলায় একটি মার্কিন ডেস্ট্রয়ারে আঘাত লাগে বলে জানা যায়। তখন সেটি একটি মার্কিন ট্যাঙ্কার থেকে জ্বালানি নিচ্ছিল। এর ফলে সংঘর্ষ একাধিক নৌযানের মধ্যে ছড়িয়ে পড়ে। IRGC জানায়, হামলায় গাদার 380 শ্রেণীর ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। তারা এগুলোর নির্ভুলতার কথা উল্লেখ করে। ইরানের বিমান প্রতিরক্ষা ইউনিট জানায়, তারা একটি F-15 যুদ্ধ বিমান ভূপাতিত করেছে। তারা হারমিস 900 এবং MQ-9 ধরনের 4টি ড্রোনও ভূপাতিত করেছে। রাশিয়া কি ইরানের পাশে যুদ্ধে? ইরান কি সত্যি একা লড়ছে, নাকি পর্দার আড়ালে আছে রাশিয়ার শক্ত হাত? 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আকস্মিক হামলার মধ্য দিয়ে এই সংঘাতের শুরু। সে হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং দেশটির কয়েকজন শীর্ষ সামরিক কমান্ডার। এরপর থেকেই ইরানের উপর অব্যাহত হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধের জন্য সমর্থন পেতে মধ্যপ্রাচ্য ও ইউরোপের নেতাদের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছেন। কিন্তু যুদ্ধের ময়দানে ইরানকে অনেকটা একা লড়তে দেখা যাচ্ছে। এই অবস্থায় প্রশ্ন উঠেছে, ইরানের দীর্ঘদিনের মিত্র রাশিয়া কি সরাসরি কোনো সামরিক সহায়তা দিচ্ছে? এই প্রশ্নের উত্তর দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরান ও রাশিয়ার সম্পর্ক কেবল কূটনৈতিক নয়, বরং এটি একটি দীর্ঘদিনের কৌশলগত অংশীদারিত্ব। আরাকচি বলেন, রাশিয়ার সঙ্গে ইরানের সামরিক সহযোগিতা নতুন কিছু নয়, এটি কোনো গোপন বিষয় নয়, অতীতেও ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে। তবে যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তু শনাক্ত করতে রাশিয়া ইরানকে সাহায্য করছে কিনা এই প্রশ্নে তিনি সরাসরি কিছু বলেননি। তিনি জানান, এ ধরনের নির্দিষ্ট সামরিক তথ্য তার কাছে নেই, তবে রাশিয়ার সঙ্গে ইরানের সম্পর্ক খুবই শক্তিশালী এবং তারা বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করছে। কিন্তু ঠিক তখনই সামনে আসে আরেকটি বিস্ফোরক তথ্য। মার্কিন সংবাদপত্র ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে দাবি করেছে, রাশিয়া নাকি ইরানকে যুক্তরাষ্ট্রের সামরিক অবস্থানের গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছে। প্রতিবেদন অনুযায়ী মধ্যপ্রাচ্যে কোথায় মার্কিন যুদ্ধজাহাজ রয়েছে, কোথায় তাদের বিমান ঘাঁটি, কোথায় সামরিক স্থাপনা, এসব তথ্য রাশিয়া ইরানকে সরবরাহ করছে। এই তথ্যের ভিত্তিতেই ইরান যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটিতে হামলা চালাচ্ছে বলে জানিয়েছেন 3 জন মার্কিন কর্মকর্তা। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তারা জানান, যুদ্ধ শুরুর পর থেকেই রাশিয়া ইরানকে মার্কিন সামরিক অবস্থান সম্পর্কে নিয়মিত তথ্য দিচ্ছে। একজন কর্মকর্তা বলেন, ইরানকে সম্ভবত বেশ ব্যাপকভাবেই তথ্য দেওয়া হচ্ছে। এই অভিযোগ নিয়ে রাশিয়ার কাছে জানতে চাওয়া হলে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান। তবে মস্কো ইতিমধ্যে এই সংঘাতকে বিনা উস্কানিতে আগ্রাসন বলে আখ্যা দিয়েছে এবং যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে। মার্কিন কর্মকর্তাদের দাবি, যুদ্ধ শুরুর কিছুদিনের মধ্যেই ইরান নিজস্বভাবে মার্কিন বাহিনীর অবস্থান শনাক্ত করার সক্ষমতা অনেকটাই হারিয়ে ফেলে। এমন পরিস্থিতিতে রাশিয়ার গোয়েন্দা সহায়তা ইরানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এই সহায়তার ফলই নাকি দেখা গেছে সাম্প্রতিক হামলাগুলোতে। কুয়েতে একটি মার্কিন ঘাঁটিতে ইরানি ড্রোন হামলায় 6 জন মার্কিন সেনা নিহত হন এবং আরও কয়েকজন আহত হন। শুধু কুয়েত নয়, মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় মার্কিন ঘাঁটি, দূতাবাস এবং সামরিক স্থাপনাকে লক্ষ্য করে হাজার হাজার ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। রুশ সামরিক বিশেষজ্ঞ দারা মাসিস্ট বলেছেন, ইরানের হামলাগুলো অত্যন্ত নিখুঁত। তার মতে, ইরান বিশেষভাবে আর্লি ওয়ার্নিং রাডার, কমান্ড সেন্টার ও নিয়ন্ত্রণ ব্যবস্থাকে লক্ষ্য করে আঘাত করছে। তিনি বলেন, ইরানের নিজস্ব সামরিক স্যাটেলাইট প্রায় নেই বললেই চলে। এ কারণে রাশিয়ার উন্নত মহাকাশ প্রযুক্তি তাদের জন্য খুবই মূল্যবান হতে পারে। হার্ভার্ড কেনেডি স্কুলের বেলফার সেন্টারের গবেষক নিকোল ব্রাজেউস্কি বলেন, এবারের হামলাগুলো আগের তুলনায় অনেক বেশি উন্নত। 28 ফেব্রুয়ারি শুরু হওয়া যুদ্ধে যুক্তরাষ্ট্রের কয়েকজন সেনাকে আটক করা হয়েছে বলে দাবি করেছেন ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান আলী লারিজানি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি এই দাবি করেন। তবে কতজন মার্কিন সেনাকে আটক করা হয়েছে সে বিষয়ে কোনো সংখ্যা তিনি উল্লেখ করেননি। লারিজানি তার পোস্টে লিখেছেন, তাকে জানানো হয়েছে যে কয়েকজন আমেরিকান সেনা বন্দী হয়েছেন, কিন্তু যুক্তরাষ্ট্র দাবি করছে ওই সেনারা যুদ্ধে নিহত হয়েছেন। তার মতে, সত্যকে বেশি দিন লুকিয়ে রাখা যায় না, তাই একসময় বাস্তবতা প্রকাশ পাবে। তবে ইরানের এই দাবি দ্রুতই নাকচ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ইরানের এই বক্তব্য পুরোপুরি মিথ্যা। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ক্যাপ্টেন টিম হকিন্স বলেন, ইরানের শাসক গোষ্ঠীর বিভ্রান্তি ছড়ানোর জন্য নানা ধরনের মিথ্যা তথ্য প্রচার করছে। তার মতে, মার্কিন সেনা আটকের দাবি সেই ধরনের আরেকটি উদাহরণ। আল জাজিরা আরাবিককে দেয়া এক প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমের একজন মুখপাত্র একই কথা বলেছেন। তিনি বলেন, ইরানের এই দাবি তাদের মিথ্যাচার ও বিভ্রান্তি তৈরির প্রচেষ্টার অংশ। গত 28 ফেব্রুয়ারি ইরানের ভেতরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মাধ্যমে বর্তমান যুদ্ধের সূচনা হয়। এরপর থেকে সংঘাত আরও তীব্র হয়ে উঠেছে। এই যুদ্ধে এখন পর্যন্ত মার্কিন সশস্ত্র বাহিনীর অন্তত 6 জন সদস্য নিহত হয়েছেন বলে যুক্তরাষ্ট্র জানিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সামরিক অভিযানের নাম দিয়েছেন অপারেশন এপিক ফিউরি। ইরানের তাসনিম সংবাদ সংস্থার এক প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত প্রায় 1332 জন মানুষ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে প্রায় 180 জন শিশু রয়েছে। দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর মিনাবের একটি স্কুলে হামলার সময় এই শিশুদের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। নিউ ইয়র্ক টাইমসের একটি বিশ্লেষণে ইঙ্গিত দেওয়া হয়েছে, ওই স্কুলের হামলাটি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে চালানো হয়ে থাকতে পারে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প এই অভিযোগ অস্বীকার করে হামলার দায় ইরানের ওপর চাপিয়েছেন। এয়ারফোর্স 1 বিমানে বসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তার দেখা তথ্য অনুযায়ী এই হামলা ইরানই করেছে। সেদিন ট্রাম্প দক্ষিণ ফ্লোরিডার একটি রিসোর্ট এবং ডেলাওয়ারের ডোভার বিমান ঘাঁটির মধ্যে যাতায়াত করে দিন কাটান। ফ্লোরিডায় তিনি লাতিন আমেরিকার কর্মকর্তাদের আতিথ্য দিচ্ছিলেন, আর ডোভার ঘাঁটিতে নিহত মার্কিন সেনাদের মরদেহ হস্তান্তরের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
যুদ্ধ শুরুর একদিন পর অর্থাৎ 1 মার্চ কুয়েতের একটি বন্দরে ইরানের ড্রোন হামলায় ওই 6 মার্কিন সেনা নিহত হন। নিহত সেনারা হলেন ডেকলান কোডি, জেফ্রি ওব্রায়েন, কোডি খোর্ক, নোয়া টিটজান্স, নিকোল আমর এবং রবার্ট মার্জান। ডোভার বিমান ঘাঁটিতে নিহতদের মরদেহ গ্রহণের আনুষ্ঠানিকতা শেষে ট্রাম্প বলেন এটি অত্যন্ত দুঃখজনক একটি দিন। ইরান সম্পর্কে ট্রাম্প বলেন যুক্তরাষ্ট্র যুদ্ধে বড় ব্যবধানে এগিয়ে আছে এবং তারা ইরানের পুরো দুষ্ট সাম্রাজ্য ধ্বংস করে দিয়েছে। তবে তিনি এখনো ইরানি সরাসরি মার্কিন সেনা মোতায়েনের সম্ভাবনা পুরোপুরি বাতিল করেননি। নিউ ইয়র্ক পোস্টকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন অনেক প্রেসিডেন্টই বলেন যে তারা বিদেশে সেনা পাঠাবেন না, কিন্তু তিনি এমন কোনো প্রতিশ্রুতি দিতে চান না। ট্রাম্পের ধারণা এই যুদ্ধ 4 থেকে 5 সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে। ইরান ইসরায়েলের বিরুদ্ধে তাদের ক্ষেপণাস্ত্র হামলা আরও জোরদার করেছে। অপারেশন ট্রু প্রমিসের আওতায় তারা কাদের, এমাদ এবং খাইবার শেকান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যেগুলোতে ছিল ভারী ওয়ারহেড। ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC জানিয়েছে সর্বশেষ হামলার ঢেউয়ে ইসরায়েলের একাধিক স্থাপনাকে লক্ষ্য করে আঘাত করা হয়েছে। একই সঙ্গে তেহরান সতর্ক করে বলেছে তারা এখনও তাদের সবচেয়ে আধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ব্যবহার করেনি। এর অর্থ সামনে আরও বেশি শক্তিশালী ও প্রাণঘাতী হামলা দেখা যেতে পারে। IRGCর মুখপাত্র আলী মোহাম্মদ নাইনি স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়েছেন ইরান অন্তত 6 মাস ধরে পূর্ণমাত্রার যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত। তার কথায় ইরানের সশস্ত্র বাহিনী ইতিমধ্যেই বড় যুদ্ধের জন্য সব ধরনের কৌশল ও অস্ত্র প্রস্তুত করে রেখেছে। ভারী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ মিসাইল, ড্রোন, এমনকি আক্রমণকারী নৌযানও সবকিছুই প্রস্তুত একটি দীর্ঘ ও কঠিন যুদ্ধের জন্য। কিন্তু সবচেয়ে চমকে দেওয়ার মতো তথ্য হলো এখন পর্যন্ত যেসব ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান সেগুলো তাদের পুরনো প্রজন্মের অস্ত্র। IRGCর মুখপাত্র বলেন যুদ্ধের শুরু থেকে এখন পর্যন্ত যে মিসাইলগুলো নিক্ষেপ করা হয়েছে তার বেশিরভাগই 2012 ও 2013 সালের প্রযুক্তিতে তৈরি, অর্থাৎ প্রথম ও দ্বিতীয় প্রজন্মের ক্ষেপণাস্ত্র। তার ভাষায় গত 10 দশকে তৈরি সবচেয়ে আধুনিক মিসাইলগুলো আমরা এখনো ব্যবহারই করিনি। এই বক্তব্য শোনার পর আন্তর্জাতিক বিশ্লেষকদের কপালে ভাঁজ পড়েছে, কারণ এর অর্থ দাঁড়ায় ইরানের হাতে এখনো অনেক বেশি শক্তিশালী অস্ত্র মজুত রয়েছে। ইরানের দাবি সাম্প্রতিক বছরগুলোতে তাদের ক্ষেপণাস্ত্র উৎপাদন কয়েকগুণ বেড়েছে, অর্থাৎ যুদ্ধ দীর্ঘ হলে ইরানের হাতে গোলা বারুদের ঘাটতি হবে না, এটাই বোঝাতে চাইছে তেহরান। নতুন অভিযানের সর্বশেষ ধাপে ইরান ব্যবহার করেছে ভারী ব্যালিস্টিক মিসাইল, যেগুলোতে ছিল 700 কেজি থেকে 1 টন পর্যন্ত ওয়ারহেড। IRGCর দাবি অনুযায়ী এই হামলায় ব্যবহার করা হয়েছে উন্নত মানের কাদের ও ইমাদ ব্যালিস্টিক মিসাইল। এর সঙ্গে যুক্ত হয়েছে আরেকটি ভয়ঙ্কর অস্ত্র, খাইবার শেকান মিসাইল। এই ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রায় 1450 কিলোমিটার দূর থেকে আঘাত হানতে সক্ষম, আর লক্ষ্যবস্তুতে পৌঁছালে তার ধ্বংস ক্ষমতা ভয়াবহ। গত 5 মার্চ সকালে এমন একাধিক মিসাইল ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনার দিকে ছুটে যায়। ইরানের দাবি এমন হামলায় একাধিক কৌশলগত লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে তাদের ক্ষেপণাস্ত্র। বিশ্লেষকদের মতে এই একই ধরনের মিসাইল ব্যবহার করেই সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নিরাপদ অফিস লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল। এদিকে ইসরায়েল অভিযোগ করেছে ইরান এই যুদ্ধে ক্লাস্টার বোমা ব্যবহার করছে, যা অত্যন্ত ধ্বংসাত্মক এবং বিপজ্জনক। মধ্য ইসরায়েলের 2টি ঘনবসতিপূর্ণ এলাকায় আঘাত হানে ইরানি ক্ষেপণাস্ত্র। এর ফলে আশপাশের আবাসিক এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, ধসে পড়ে বহু ভবন, পুড়ে যায় অসংখ্য গাড়ি। ইসরায়েলি শহরগুলোর রাস্তায় ছড়িয়ে পড়ে ধ্বংসস্তূপ। 7 মার্চ IRGC আরও জানায় তারা সমন্বিত ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে ইসরায়েলের বিভিন্ন স্থাপনায়। এই হামলায় ব্যবহার করা হয়েছে নতুন প্রজন্মের নির্ভুল ক্ষেপণাস্ত্র। ইসরায়েল ও ইরানের চলমান সংঘাত দিন দিন আরো ভয়াবহ হয়ে উঠছে। এই যুদ্ধের প্রভাব এখন স্পষ্টভাবে দেখা যাচ্ছে ইসরায়েলের রাজপথে, শহরের ভেতরে এবং জরুরি সেবা কেন্দ্রগুলোতে। মাত্র কয়েকদিনের মধ্যেই একের পর এক প্রাণঘাতী হামলার ঘটনা ঘটেছে, ফলে উদ্ধার কর্মীদের জন্য পরিস্থিতি হয়ে উঠেছে অত্যন্ত কঠিন ও ঝুঁকিপূর্ণ। মধ্য ইসরায়েলের বেইত শেমেশ শহরে একটি ভয়াবহ রকেট হামলায় অন্তত 9 জন মানুষ নিহত হয়েছেন। চলমান সংঘাতে এটিকে সবচেয়ে রক্তক্ষয়ী ঘটনাগুলোর একটি হিসেবে ধরা হচ্ছে। বিস্ফোরণের পরপরই পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে, আশেপাশের ঘরবাড়ি ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। এরপর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার কাজ শুরু করেন। অন্যদিকে দেশের বাণিজ্যিক কেন্দ্র তেল আবিবেও বড় ধরনের রকেট বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই হামলায় অন্তত 1 জন নিহত হয়েছেন এবং প্রায় 50 জন আহত হয়েছেন বলে জানা গেছে। বিস্ফোরণের পর চারপাশে ভাঙা কাঁচ, ধ্বংসস্তূপ এবং ক্ষতিগ্রস্ত গাড়ির দৃশ্য দেখা যায়। অনেক মানুষ আতঙ্কে আশ্রয় কেন্দ্র ও নিরাপদ স্থানে ছুটে যান।
উদ্ধারকর্মীরা বলছেন প্রতিটি হামলার পর তাদের দ্রুত কাজ শুরু করতে হয়। সময় তখন খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, তাই কোনো বিলম্ব না করে তারা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করার চেষ্টা করেন। বছরের পর বছর ধরে রকেট ও ড্রোন হামলার অভিজ্ঞতা থাকার কারণে ইসরায়েলের এই প্রথম সারির উদ্ধারকর্মীরা এখন অনেকটাই প্রস্তুত। তারা জানেন যে কোনো সময় নতুন হামলা হতে পারে, তাই কঠিন পরিস্থিতির মধ্যেও তারা মানসিকভাবে দৃঢ় থেকে কাজ করার চেষ্টা করেন। উদ্ধারকর্মীদের মতে এমন পরিস্থিতিতে শুধু প্রশিক্ষণই নয়, সাহস এবং ধৈর্যও খুব প্রয়োজন, কারণ প্রতিটি হামলার পর তাদের সামনে থাকে ধ্বংসস্তূপ, আহত মানুষ এবং আতঙ্কিত সাধারণ নাগরিক। এই সংঘাত চলতে থাকলে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই ইসরায়েলের জরুরি সেবা কর্মীরা প্রতিনিয়ত প্রস্তুত থাকছেন যেন নতুন কোনো হামলার পর দ্রুত মানুষের পাশে দাঁড়াতে পারে। মধ্যপ্রাচ্যের আকাশ এখন যুদ্ধের আগুনে লাল। চারদিকে আতঙ্ক, মিসাইলের শব্দে কাঁপছে শহর, আর প্রতিদিনই যেন সংঘাত আরো বড় হয়ে উঠছে। গত 28 ফেব্রুয়ারি শুরু হওয়া যুদ্ধ এখন আর শুধু দুই দেশের লড়াই নয়, একদিকে ইরান, অন্যদিকে ইসরায়েলের যুক্তরাষ্ট্র। কিন্তু কয়েকদিনের মধ্যেই এই সংঘাত ছড়িয়ে পড়েছে পুরো উপসাগরীয় অঞ্চলে। 9 মার্চ ভোরে এক নজিরবিহীন হামলা চালায় ইরান। মিসাইল ও ড্রোনের একযোগে আঘাতে কেঁপে ওঠে বাহরাইন, কাতার, আরব আমিরাত এবং সৌদি আরব। এই হামলার পর উপসাগরীয় দেশগুলোতে শুরু হয় তীব্র আতঙ্ক। বাহরাইনের পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ হয়ে ওঠে। দেশটির রাষ্ট্রীয় তেল কোম্পানি ব্যাপকো জানায় তাদের একটি বড় শোধনাগারে আগুন লেগেছে। বাহরাইনের সিট্রা দ্বীপে অবস্থিত ওই তেল শোধনাগারটি ইরানি ড্রোনের আঘাতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই ঘটনার প্রভাব পড়ে বিশ্ববাজারেও। আন্তর্জাতিক বাজারে তেলের দাম হঠাৎ বেড়ে যায়। 4 বছরের মধ্যে প্রথমবারের মতো প্রতি ব্যারেল তেলের দাম $100 ছাড়িয়ে যায়। এদিকে কাতারের রাজধানী দোহা থেকেও আসে ভয়ঙ্কর খবর। গভীর রাতে সেখানে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যায়। স্থানীয় সূত্র জানায় অন্তত 12 থেকে 13টি বিকট বিস্ফোরণ পুরো শহরকে কাঁপিয়ে দেয়। ইরান এবার যুদ্ধের ময়দানে নতুন এক বার্তা দিল, আরো ভারী, আরো ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্রের বার্তা। যে বার্তা শুধু সামরিক কৌশল নয়, মধ্যপ্রাচ্যের আকাশে নতুন এক অস্থিরতার ছায়া ফেলছে। ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ডস বা IRGCর শীর্ষ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মজিদ মোসাভি ঘোষণা দিয়েছেন, এখন থেকে ইরান 1000 কেজি বা তার বেশি বিস্ফোরক বহন করতে পারে এমন ক্ষেপণাস্ত্র ব্যবহারের দিকে যাবে। এর অর্থ একটাই, প্রতিটি আঘাত হবে আগের চেয়ে অনেক বেশি ধ্বংসাত্মক। এতদিন ইরান মূলত 1000 কেজির কম বিস্ফোরকবাহী ক্ষেপণাস্ত্র ব্যবহার করছিল, কিন্তু নতুন এই সিদ্ধান্তের ফলে প্রতিটি ক্ষেপণাস্ত্রের বিস্ফোরণ এলাকা, পাল্লা এবং ধ্বংস সক্ষমতা দ্বিগুণেরও বেশি হয়ে যেতে পারে। লেবাননের সংবাদ মাধ্যম আল মায়াদিনকে দেয়া এক সাক্ষাৎকারে মোসাভি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক ঘাঁটি ছাড়াও উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ অবকাঠামো এখন তাদের লক্ষ্যবস্তু হতে পারে। এর মধ্যে রয়েছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর এবং সৌদি আরবের রাশ তানুকা তেল শোধনাগারের মতো স্থাপনা। এই ঘোষণা এমন এক সময় এলো যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনা তুঙ্গে। অনেকে মনে করছেন এটি শুধু হুমকি নয়, বরং যুদ্ধের নতুন ধাপে যাওয়ার ইঙ্গিত। সামরিক পর্যবেক্ষকদের মতে ইরান এখন তার যুদ্ধ কৌশল বদলে ফেলেছে। আগে তারা সস্তা কিন্তু প্রাণঘাতী শাহেদ ড্রোন ব্যবহার করে শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যস্ত রাখার চেষ্টা করত। এই ড্রোনগুলো খুব দ্রুত ধ্বংসযজ্ঞ চালাতে পারে না, কিন্তু একসঙ্গে অনেকগুলো পাঠানো হলে প্রতিপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থা চাপে পড়ে যায়। এখন সেই কৌশলের সঙ্গে যোগ হচ্ছে আরো ভারী ও দ্রুতগতির ক্ষেপণাস্ত্র। নতুন কৌশলে ইরান তুলনামূলক কম সংখ্যায় কিন্তু অত্যন্ত শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারে, যেগুলো বিমান ঘাঁটি, ভূগর্ভস্থ কমান্ড সেন্টার বা শক্তভাবে সুরক্ষিত স্থাপনাগুলোতে বড় ধরনের ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম। ভূ রাজনৈতিক বিশ্লেষক সানাকা আল-সেলম পেরেরা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, এই সিদ্ধান্ত যুদ্ধের অর্থনীতি বদলে দিতে পারে। অর্থাৎ ইরান এমন ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে চাইছে যেগুলো ঠেকাতে প্রতিপক্ষকে আরো বেশি খরচ করতে হবে, কারণ একটি ক্ষেপণাস্ত্র বা ড্রোন ঠেকাতে সাধারণত 2 থেকে 3টি ইন্টারসেপ্টর ব্যবহার করতে হয়, আর এই ইন্টারসেপ্টরগুলো অত্যন্ত ব্যয়বহুল। যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থার একটি ক্ষেপণাস্ত্রের দাম প্রায় $40 লাখ, থার্ড ইন্টারসেপ্টরের দাম প্রায় $1.20 লাখ, ইসরায়েলের অ্যারো 3 ক্ষেপণাস্ত্রের দাম প্রায় $30 লাখ। অন্যদিকে একটি শাহেদ ড্রোনের দাম সর্বোচ্চ $50,000। এই বিশাল দামের পার্থক্যই যুদ্ধের হিসাব পাল্টে দিতে পারে। যুদ্ধের শুরুতে ইরানের লক্ষ্য ছিল প্রতিপক্ষের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে একটি ক্ষয়িষ্ণু যুদ্ধে টেনে আনা। ঝাঁকে ঝাঁকে ড্রোন ও স্বল্প মূল্যের ক্ষেপণাস্ত্র ছুড়ে তারা প্রতিপক্ষের দামি ইন্টারসেপ্টরগুলো শেষ করে দিতে চেয়েছিল। গত 28 ফেব্রুয়ারি সংঘাত শুরু হওয়ার পর থেকে ইরান প্রায় 3 ডজন দফায় হামলা চালিয়েছে। এর মধ্যে রয়েছে শাহেদ 136 কামিকাজে ড্রোন সহ বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র হামলা।
33তম দফার হামলায় ইরান ব্যবহার করেছে খেইবার শেকান এবং আরও শক্তিশালী খোররামশার ক্ষেপণাস্ত্র। খেইবার শেকানের পাল্লা প্রায় 1450 কিলোমিটার এবং এটি 550 কেজি বিস্ফোরক বহন করতে পারে। অন্যদিকে খোররামশার ক্ষেপণাস্ত্র প্রায় 1800 কেজি পর্যন্ত বিস্ফোরক বহনে সক্ষম। ইরানের দাবি, এই আধুনিক ক্ষেপণাস্ত্রগুলো ম্যাক 8 গতিতে উঠতে পারে এবং মাঝ আকাশে গতিপথ পরিবর্তন করতে পারে। যদি তা সত্যি হয় তাহলে ইসরায়েলের অ্যারো 3 প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দেওয়া আরও সহজ হয়ে যেতে পারে। বিশ্লেষকদের মতে, যখন একটি ওয়ারহেডের ওজন 1 টন হয় তখন আঘাতের ধ্বংসের ব্যাসার্ধ দ্বিগুণ হয়ে যায়। ফলে একটি ক্ষেপণাস্ত্র যদি লক্ষ্যবস্তুতে আঘাত হানে তার পরিণতি হতে পারে ভয়াবহ। এখন প্রশ্ন হচ্ছে, ইরান যদি সত্যি আরও ভারী ক্ষেপণাস্ত্র ব্যবহার শুরু করে তাহলে মধ্যপ্রাচ্যের বর্তমান আকাশ প্রতিরক্ষা কাঠামো কতটা টিকে থাকতে পারবে? ইরানের তোপে ফাঁকা হচ্ছে মার্কিন টমাহক ভান্ডার, সংকটে পেন্টাগন। যুদ্ধের ময়দানে কখনো কখনো সবচেয়ে শক্তিশালী অস্ত্র ক্লান্ত হয়ে পড়ে। এখন ঠিক সেই পরিস্থিতিতেই পড়েছে যুক্তরাষ্ট্র। ইরানের বিরুদ্ধে পরিচালিত অপারেশন এপিক ফিউরি নামের সামরিক অভিযানে মার্কিন নৌবাহিনী তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দূরপাল্লার অস্ত্র টমাহক ল্যান্ড অ্যাটাক মিসাইল ব্যবহার করেছে ব্যাপক হারে। প্রতিরক্ষা বিশ্লেষক জ্যাক বাকবির মতে, এই দীর্ঘ ও উচ্চ তীব্রতার অভিযানের ফলে এখন মার্কিন সামরিক ভান্ডারের টমাহক ক্ষেপণাস্ত্রের মজুদ দ্রুত কমে যাচ্ছে, আর সেটি পেন্টাগনের জন্য বড় ধরনের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। টমাহক ক্ষেপণাস্ত্র মার্কিন সামরিক শক্তির অন্যতম নির্ভরযোগ্য অস্ত্র। মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ার ও সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য এই ক্রুজ মিসাইল প্রায় 1000 মাইল দূরের লক্ষ্যবস্তুতে নির্ভুল আঘাত হানতে পারে। এর সবচেয়ে বড় সুবিধা হলো পাইলট বা যুদ্ধবিমানকে ঝুঁকিতে না ফেলেই শত্রু দেশের গভীরে আঘাত করা যায়। ইরানের ক্ষেত্রে ঠিক এ কারণেই এই অস্ত্রের ব্যবহার হয়েছে সবচেয়ে বেশি। যুদ্ধের শুরুর দিকে ইরানের শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও কমান্ড সেন্টার ধ্বংস করার জন্য শত শত টমাহক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এগুলোর অনেকগুলো লক্ষ্য ছিল ইরানের রাডার ঘাঁটি, যোগাযোগ কেন্দ্র এবং সামরিক অবকাঠামো। ফলে খুব অল্প সময়ের মধ্যেই বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র খরচ হয়ে গেছে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, যুদ্ধ শুরুর আগে যুক্তরাষ্ট্রের হাতে প্রায় 4000 টমাহক ক্ষেপণাস্ত্র ছিল, কিন্তু চলমান অভিযানে শত শত ক্ষেপণাস্ত্র ব্যবহারের কারণে সেই মজুদ দ্রুত কমে এসেছে। এখন এই কমে যাওয়া মজুদই ওয়াশিংটনের জন্য বড় জাতীয় নিরাপত্তা উদ্বেগে পরিণত হয়েছে। সমস্যা শুধু ব্যবহারের মধ্যেই সীমাবদ্ধ নয়, নতুন টমাহক তৈরি করার গতি খুবই ধীর। ঐতিহাসিকভাবে দেখা যায়, পেন্টাগন বছরে গড়ে মাত্র 90টি করে নতুন টমাহক ক্ষেপণাস্ত্র তৈরি করত, কিন্তু বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে এই উৎপাদন হার চাহিদার তুলনায় একেবারেই নগণ্য। কারণ আধুনিক যুদ্ধের সময় শত শত ক্ষেপণাস্ত্র কয়েকদিনের মধ্যেই ব্যবহার হয়ে যেতে পারে। একটি টমাহক ক্ষেপণাস্ত্র তৈরি করাও সহজ কাজ নয়। এটি অত্যন্ত জটিল প্রযুক্তির সমন্বয়ে তৈরি হয়। উন্নত সেন্সর, নেভিগেশন সিস্টেম এবং বিশেষ যোগাযোগ প্রযুক্তি এতে ব্যবহার করা হয়। এই সব যন্ত্রাংশ সংগ্রহ এবং সংযোজন করতে সময় লাগে অনেক। সাধারণত একটি টমাহক তৈরি করতে প্রায় 2 বছর সময় লাগে। এই ধীর উৎপাদন প্রক্রিয়ায় এখন পেন্টাগনের বড় মাথা ব্যথা। পরিস্থিতি সামাল দিতে ক্ষেপণাস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান আরটিএক্স উৎপাদন বাড়ানোর পরিকল্পনা করেছে। তারা বছরে 1000 টমাহক তৈরির লক্ষ্য নির্ধারণ করেছে, কিন্তু এত বড় উৎপাদন সক্ষমতা গড়ে তুলতে কয়েক বছর সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে টমাহক ক্ষেপণাস্ত্রের দামও কম নয়। প্রতিটি ব্লক 5 সংস্করণের টমাহকের মূল্য প্রায় 13 লাখ মার্কিন ডলার। ফলে বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র ব্যবহার মানে পেন্টাগনের বাজেটের ওপরও বড় চাপ তৈরি হওয়া। মার্কিন নৌবাহিনী 80-র দশক থেকে এখন পর্যন্ত প্রায় 9000 টমাহক ক্ষেপণাস্ত্র কিনেছে। তবে এর বড় একটি অংশ ইতিমধ্যেই বিভিন্ন মহড়া এবং অতীতের যুদ্ধগুলোতে ব্যবহার হয়ে গেছে। ফলে নতুন করে মজুদ গড়ে তোলা এখন অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। বিশেষ করে ইরানের ভৌগোলিক অবস্থান এই সমস্যাকে আরও জটিল করেছে। ইরান একটি বিশাল দেশ এবং এর পাহাড়ি ও দুর্গম ভূখণ্ডে সরাসরি হামলা চালানো সহজ নয়। তাই সেখানে দূরপাল্লার স্ট্যান্ড অফ অস্ত্র যেমন টমাহক ক্ষেপণাস্ত্রের প্রয়োজনীয়তা অনেক বেশি। মার্কিন নৌবাহিনীর শক্তিশালী সাবমেরিনগুলোও এই অস্ত্রের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। উদাহরণ হিসেবে ওহাইও ক্লাস সাবমেরিন একবারে 154টি টমাহক বহন করতে পারে। কিন্তু যদি ক্ষেপণাস্ত্রের সরবরাহ কমে যায় তবে এই শক্তিশালী নৌযানগুলোর কার্যকারিতাও কমে যাবে। বিশ্লেষক জ্যাক বাকবি সতর্ক করে বলেছেন, যদি দ্রুত উৎপাদন বাড়ানো না যায় তবে এই সংকট 2020-এর দশকের শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতায় বড় শূন্যতা তৈরি করতে পারে। শুধু ইরানের সঙ্গে নয়, ভবিষ্যতে অন্য কোনো বড় শক্তির সঙ্গে সংঘাতেও এটি বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে। কারণ আধুনিক যুদ্ধ এখন শুধু অস্ত্রের শক্তির লড়াই নয়, এটি শিল্প উৎপাদন, প্রযুক্তি এবং সরবরাহ ব্যবস্থার লড়াইও।